সো প্রথম কথা হচ্ছে সিস্টাইটিস জিনিসটা কিন্তু ভালো না, এবং সিস্টাইটিস জিনিসটা যে ভালো না এটা যখন ক্লাস শেষ হবে, যতক্ষণ নাগাদ ক্লাস শেষ হবে আপনারা সবাই বুঝে ফেলবেন। এটার মধ্যে অনেক ব্যাপার আছে, একটু পরেই দেখবেন, 2-3 মিনিট পরেই দেখবেন কি ব্যাপার আছে, কি কি ধরনের জীবাণু থাকে। এবং এটা কিন্তু অনেক টাফ জিনিস, অনেক কঠিন জিনিস। হোমিওপ্যাথিতে সিস্টাইটিস সারানো অনেক টাফ জিনিস, অ্যালোপ্যাথিতে অসম্ভব। এখন প্রথম কথা হচ্ছে আমরা প্রেজেন্টেশনটা দেখি, রুগী কি নিয়ে আসবে। সিস্টাইটিস আসলে 2-3টা স্টেজে হয়। প্রথম যেটা স্টেজে হয় এটা হচ্ছে বাচ্চা মেয়েদের সিস্টাইটিস হয়, বাচ্চা ছেলেদের সিস্টাইটিস হয়, বিয়ে পরবর্তী মেয়েদের একটা সিস্টাইটিস হয়, সেটা আমি আপনাদেরকে স্ট্যাটিসে গিয়ে পড়ানোর সময় দেখাইছি। আরেকটা হচ্ছে বয়স্কদের সিস্টাইটিস হয়, ছেলে মেয়ে সব মিল্লা বলতেছি। একটা কথা হচ্ছে বাচ্চাদের যে সিস্টাইটিস হয় এবং বয়স্কদের যে সিস্টাইটিস হয় এটা কিন্তু ডেঞ্জারাস সিস্টাইটিস। কেন ডেঞ্জারাস সিস্টাইটিস? কারণ বয়স্কদের যখন সিস্টাইটিস হয় ওইটা ভয়ঙ্কর ধরনের কোনো প্যাথোলজি ইন্ডিকেট করে, আর বাচ্চাদের যখন সিস্টাইটিস হয়, একটা 9 বছরের বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, এদের সিস্টাইটিস হয়েছে, এটাও কিন্তু সাংঘাতিক প্যাথোলজি ইন্ডিকেট করে। কি ধরনের প্যাথোলজি ইন্ডিকেট করে? মায়াজম কি ধরনের ইন্ডিকেট করে? মায়াজম বললেই আপনারা বুঝে ফেলবেন। প্রথমত এটাতে একটা গনোরিয়া ইন্ডিকেট করে, যে ফ্যামিলি হিস্ট্রিতে গনোরিয়া আছে। আমি বাচ্চাদের ক্ষেত্রে আমি আগে খুলে বলতেছি, আচ্ছা এটা বাদ দেন, আমি আগের স্লাইডে যাই, তাইলে আপনাদের এটা থেকে চোখ সরবে। এটা ইম্পর্টেন্ট না, এগুলো আমরা পরে দেখবো। তো গনোরিয়ার প্রথম হচ্ছে একটা গনোরিয়ার ব্যাপার থাকে ওই ফ্যামিলির মধ্যে, একটা সাইকোটিক মায়াজমের সাংঘাতিক প্রাবল্য থাকে। একটা ফ্যামিলিতে সাইকোটিক মায়াজম আছে কিনা কিভাবে বুঝবেন? কারণ আপনারা দেখবেন আমি আজকে স্লাইডের সাথে প্রত্যেকটা ওষুধের সাথে তার মায়াজম গুলা অ্যাড করে দিছি, কারণ সিস্টাইটিসে মায়াজম বুঝে ওষুধ দিতে হয়। সিস্টাইটিসের গোমর কথা হয়েছে এটা, মূল কথা হয়েছে এটা। সিস্টাইটিসে কিন্তু মায়াজম বুঝে ওষুধ দিতে হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটা, নতুবা সিস্টাইটিস সারে না। তো মায়াজম কিভাবে বুঝবেন? সাইকোটিক মায়াজম আছে কিনা, টিউবারকুলার মায়াজম আছে কিনা। সিফিলিটিক মায়াজমে সিস্টাইটিস বাচ্চাদের হয় না, বাচ্চাদের হয় সাধারণত সাইকোটিক এবং সিফিলিটিক। আর কিছু হয় হচ্ছে ওই পানি না খাইলে, পেশাব আটকায় রাখলে ওই সমস্ত ঘোড়ার ডিম হয়, ওগুলা তো তেমন কোনো বড় ডিল না, বিগ ডিল না। সাইকোটিক মায়াজম যেই ফ্যামিলিতে থাকবে ওই ফ্যামিলির কয়েকটা রোগ থাকবে। প্রথম কি রোগটা থাকবে? ওই ফ্যামিলিতে যারা মা খালা আছেন এদের মেন্স ঠিক থাকবে না, এবং মেন্স ঠিক থাকবে না মানে হচ্ছে মেন্স অল্প থাকবে, স্ক্যান্টি থাকবে। সাইকোটিক মায়াজম মানি হয়েছে অল্প অল্প করে মাসিক হবে। দ্বিতীয় কথা হচ্ছে সাইকোটিক মায়াজম যেই ফ্যামিলিতে থাকবে ওই ফ্যামিলিতে যদি কোনো চুলকানি থাকে, যদি কোনো দাঁত একজিমা এই সমস্ত থাকে, সব সময় মাথায় রাখবেন ওই একজিমা গুলা দাঁত গুলা যদি চামড়ার সাথে মিশাও যায়, ওই ফ্যামিলিতে লোকজনের মধ্যে ওই একজিমা বা দাঁত গুলার জায়গাগুলাতে কালো কালো হয়ে যাবে। 3 নম্বর জিনিস যেটা থাকবে সাইকোটিক মায়াজমে, সাইকোটিক মায়াজম যে ফ্যামিলিতে থাকবে এই ফ্যামিলির মহিলারা, যারা 50-55 বছর বয়সের মহিলা, এরা অনেক সময় আইসা আপনাদের কাছে বলবে যে স্যার আমি আমার ডাইন হাতের যে কনুইটা আছে এটা আমার কান সোজা উঠাইতে পারি না, ডাইন হাতটা কনুইটা আমি আমার ডাইন কান সোজা উঠাইতে পারি না। চতুর্থ যে জিনিসটা সাইকোটিক মায়াজমের মধ্যে থাকবে, ওই ফ্যামিলির
যারা বাবা থাকবে এদের কি করতে হবে, এদের কিন্তু হাঁটু ব্যথা থাকবে, সেটা ফুজার সাইকোসিস হোক আর মেডোরিনামের হোক আর নাইট্রিক অ্যাসিডের হোক, অবশ্যই থাকতে হবে। পঞ্চম যেই জিনিসটা, সাইকোটিক ফ্যামিলির বাচ্চাগুলা যে সমস্ত মায়াজমের যে সমস্ত ফ্যামিলিতে সাইকোসিসের প্রাবল্য আছে, এই সমস্ত বাচ্চাগুলা আকার আকৃতি ঠিক থাকবে না। এই সমস্ত বাচ্চাগুলা হয় মোটা হবে, নতুবা অতিরিক্ত চিকুন হবে, নতুবা অতিরিক্ত লম্বা হবে, নতুবা অতিরিক্ত বেটে হবে। লাস্ট, এগুলো হচ্ছে সাইকোটিক মায়াজম একটা ফ্যামিলিতে বোঝার উপায়। যখন আপনি হিস্ট্রি নিবেন তখন এই জিনিসগুলা জিজ্ঞাসা করবেন। লাস্ট হচ্ছে যে সাইকোটিক মায়াজম যেই সমস্ত ফ্যামিলিতে থাকবে, এই সমস্ত ফ্যামিলিতে খুবই ইম্পর্টেন্ট কথা, এই কথাটা মাথায় রাখবেন, মানে খুবই ইম্পর্টেন্ট কথা, এই কথাটা সবাই মানে নিজের মনের মধ্যে ঢুকায় নেন। ওই সমস্ত ফ্যামিলিতে আপনারা কয়েকটা অদ্ভুত জিনিস পাবেন। ওই সমস্ত ফ্যামিলিতে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ লাইপোমা হচ্ছে শরীরে, প্রচুর পরিমাণ লাইপোমা হচ্ছে। ওই সমস্ত ফ্যামিলিতে আপনারা দেখবেন যে একটা চর্মরোগ আছে, সেটা কোনোভাবেই কমানো যাচ্ছে না। ওই সমস্ত ফ্যামিলিতে দেখবেন যে ওই ফ্যামিলির যে মা আছেন বা দাদি আছেন, উনি 40 বছর ধরে, সরি, হ্যাঁ 40 বছর ধরে, উনার 10 বছর থেকে মেন্স শুরু হয়েছে, একদম 50 পর্যন্ত উনার দিনে, সরি, একদিন করে মেন্সেস হয়েছে। ঠিক আছে, সাইকোসিসের এগুলা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক রোগ। এবং সিস্টাইটিসে, বাচ্চাদের সিস্টাইটিসের কেস নিতে হইলে অবশ্যই তার ফ্যামিলি হিস্ট্রি টান দিতে হবে, নতুবা সম্ভবত আপনি সিস্টাইটিসটাকে প্যালিয়েট করে ফেলবেন। এবার আসেন আপনি টিউবারকুলার মায়াজম। সিস্টাইটিসের খুব বড় প্রবলেম হচ্ছে টিউবারকুলার মায়াজম, কারণ টিউবারকুলার রোগীদের সিস্টাইটিস হলে সাধারণত সেটা ক্যান্সারের দিকে চলে যায়। টিউবারকুলার রোগীদের ক্রনিক সিস্টাইটিস যদি থাকে, টানা যদি তার পেশাবি ইনফেকশন হতে থাকে, এটা সাধারণত ক্যান্সারের দিকে চলে যায় সাধারণত। টিউবারকুলার মায়াজমের রোগীদের মধ্যে আপনি কি পাবেন? টিউবারকুলার মায়াজমের রোগীদের মধ্যে আপনি পাবেন টিউবারকুলার মায়াজমের ফ্যামিলি প্রচন্ড ব্রিলিয়ান্ট ফ্যামিলি থাকবে। এদের আপনি রেজাল্ট ভালো পাবেন, এদের আপনি সবকিছু ভালো পাবেন, মানে রেজাল্ট, পড়াশোনা, ভালো ভালো কলেজ, ভালো ভালো টিউবারকুলার মায়াজমের রোগীরা কিন্তু অত্যন্ত ব্রিলিয়ান্ট হয়। দ্বিতীয় কথা হচ্ছে টিউবারকুলার মহিলাদের মধ্যে আপনি যেটা দেখবেন, এটা হচ্ছে টিউবারকুলার মহিলাদের আপনি কখনোই মেন্স বন্ধ হইতে দেখবেন না। 10 দিন চলতেছে, 14 দিন চলতেছে, ঠিক আছে, এইটারে ঠেল্লা বন্ধ করতে হইতেছে, পিল খাইয়া বন্ধ রাখতে হইতেছে। এই ধরনের টিউবারকুলার মহিলাদের মধ্যে এই প্রবলেম গুলো আপনারা দেখবেন। 3 নম্বর হচ্ছে টিউবারকুলার মহিলাদের রোগ কখনোই শরীরের নিচের দিকে নামবে না। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে এদের হাঁটু ব্যথা ছিল বয়সকালে, সরি, বাচ্চার সময়, বিয়ের পরে হয়েছে শুরু, আমি কিন্তু পুরুষ মহিলা সব মিল্লা বলতেছি, বিয়ের পরে হয়েছে এদের মাজা ব্যথা, এরপরে শুরু হবে এদের লিভার বড় হয়ে গেছে, তারপরে শুরু হবে এদের গলা ব্যথা। রোগ কিন্তু শরীরের নিচের দিকে নামাইতে পারবেন না। এবং টিউবারকুলার মায়াজমের রোগ সলভ করা অত্যন্ত কঠিন। যদি আপনি এক্সাক্ট, যেমন আমি আপনাদেরকে অনেস্টলি বলি, আমার কেসটাই বলি, গত 15-20 দিন ধরে আমি জ্বরে ভুগতেছি। আমি কিছু না পাইরা এই পরশুদিন রাত্রেবেলা 1 ডোজ ব্যাসিলিনাম 200 খাইছি, কারণ অন্য কোনো ওষুধ আমি জানি রেসপন্স করবে না। এবং কালকেও আমার শরীর কালকে খারাপ লাগছে, কালকে আসলে খুব বেশি টায়ার্ড লাগছে।
আজকে আমি একটু বসতে পারতেছি। আমি আসলে গত 2-2.5 দিন ধরে আমি ওই লাস্টে যেদিন আমাদের হোমিওস্টাডিতে ক্লাস ছিল ওই দিনই আমি খুব কষ্ট করে বসছি, শেষে তো আমি সিদ্দিক ভাইরাতে ইয়া দিয়া পালায় চলে গেছি। কখনোই এটা তাড়াতাড়ি সারবে না। টিউবারকুলার মায়াজমের রোগীদের আরেকটা বড় প্রবলেম হচ্ছে এদের রোগগুলা যেই রোগী সামনে পাবে সেই রোগী কিন্তু ক্রনিক হয়ে যাবে। সাইকোসিসের মধ্যে এই প্রবণতাটা আছে, কিন্তু এটা শেষ স্টেজে সাইকোসিসের। কিন্তু টিউবারকুলার বাচ্চার ধরেন হইছে টনসিল, টনসিল থেকে গ্ল্যান্ড ফুলে যাব, গ্ল্যান্ড ফুলে গিয়া এমন একটা অবস্থা হইব যে আসলে মানে ভালো কোনো ডাক্তারের হাতে না পড়লে ওইটা কি হবে, ওইটা কিন্তু আপনার একটা ফেলে দিতে হবে, তো ছাড়বেই না আপনার। সো সিস্টাইটিসের মধ্যে এই সাইকোসিস এবং টিউবারকুলার প্রবণতাটা অনেক বেশি। খুব কম রুগী আছে ক্রনিক মানে সোরিক সিস্টাইটিস নিয়ে আপনার কাছে আসবে। সোরিক সিস্টাইটিস মানে হচ্ছে নন রিকারেন্ট সিস্টাইটিস। নন রিকারেন্ট সিস্টাইটিস মানে হচ্ছে আপনার 1 বছরের মধ্যে যদি 3বারের বেশি সিস্টাইটিস হয় ওইটাই কিন্তু রিকারেন্ট সিস্টাইটিস, বারবার হওয়া সিস্টাইটিস। আর যদি আপনার 1 বছরের মধ্যে 3বারের কম পেশাবি ইনফেকশন হয় আপনার যদি, ওইটা কিন্তু নন রিকারেন্ট সিস্টাইটিস, ওইটারে আপনি সোরিক সিস্টাইটিস বলতে পারেন। ঠিক আছে, মানে মোটামুটি এই হচ্ছে এর মায়াজমেটিক দিক। এবং আমি যেহেতু 4-5 মাস হয়ে গেছে, আমি এখন থেকে যেই মেডিসিনই করাবো অনেক বেশি। জামিয়া আপনার ইয়া বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। 4-5 মাস হয়ে গেছে, ঠিক আছে, আমি যেই মেডিসিনই পড়াবো আপনাদের মাথায় রাখতে হবে যে আমি কিন্তু এখন মায়াজম ধীরে ধীরে আস্তে আস্তে পড়ানো শুরু করবো। কারণ আর কত সময় আপনাদের জন্য বসে থাকবে, এটা তো সম্ভব না। সো এবার আমরা একটু প্রেজেন্টেশনটা দেখি, রুগীর লেভেলে কি হয়, রুগী নিয়ে কি করে রাখি। প্রেজেন্টেশনটা খুব সিম্পল। প্রথম কথা হচ্ছে ক্রনিক সিস্টাইটিস হোক আর ইয়া সিস্টাইটিস হোক, ফিভার কিন্তু মাইল্ড থাকবে। এখন মাইল্ড ফিভার মানে কি? মাইল্ড ফিভার মানে হচ্ছে 102 এর নিচে ফিভার। হাই ফিভার মানে কি? 102 এর উপরে ফিভার। ইন্টেন্স ফিভার মানে কি? 103 এর উপরে ফিভার। মাথায় রাখবেন, মাইল্ড ফিভার মানে 102 এর নিচে ফিভার। মাইল্ড ফিভার থাকবে এবং জেলসিমিয়ামের মতন রুগীটা হয়ে যাবে। ঠিক আছে, এবং এর যেটা হবে, যেহেতু তার ইউরেথ্রার মধ্যে প্রস্রাবের যেই নলটা আছে ইউরেথ্রার মধ্যে যেহেতু স্পাজম হবে, এই কারণে তার বারবার প্রস্রাব করতে যাইতে ইচ্ছা হবে। এবং প্রস্রাব করতে করতে একটা পর্যায়ে গিয়া তার কি হবে, জ্বালা পোড়া শুরু হবে। তার পিউবিসের উপরে, পুরুষ নারী দোনোজনেরই পিউবিস আছে আপনারা জানেন, পিউবিসের উপরে, পিউবিসের একদম মাথায় সুপ্রা পিউবিসে, এখানে প্রচন্ড পেইন হবে। এই সুপ্রা পিউবিক্সের পেইন কিন্তু আরেকটা গ্রুপের হয় এবং সেটা খুব ফ্রিকুয়েন্ট হয়। সেটা হচ্ছে যারা প্রেগনেন্সি শেষ করে মাত্র বের হয়, ওইটা কিন্তু ডিফারেন্ট হিস্ট্রি। এখানে সুপ্রা পিউবিক পেইন হবে, জ্বালা পোড়া অবশ্যই থাকবে এবং স্মোক মানে ইউরিনের যে কালার আছে, ইউরিনের কালার ঠিক থাকবে না। ইউরিন যদি সে যদি হাইকমান্ডেও প্রস্রাবটা করে, আপনি তাকে ফ্ল্যাশ করতে মানা করলে সে দেখবেন যে এটা একটু কেমন জানি, প্রথম দিকে আসলে একটু খয়েরি কালার আসবে, তারপরে আইসা পড়বে অলমোস্ট একটা আহ ওই বাইরে যে আমাদের লিকার বিক্রি করে, চায়ের লিকার, এইরকম একটা কালার আসবে। তারপরে আসবে একদম কালো কালার, যেটা আমরা এটা এটা অবশ্য ক্যান্সারাস স্টেট, টেরিজেন্টিনাল লেপ্রোসিস এই সমস্ত স্টেটে। আর সিস্টাইটিসের সাথে যদি প্রস্রাবে আপনি প্রোটিন পান, অ্যালবুমিন পান, তাহলে বুঝবেন যে এটা ডায়াবেটিক সিস্টাইটিস। ডায়াবেটিক সিস্টাইটিস পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সিস্টাইটিস। প্রস্রাবের ইনফেকশনের যদি ডায়াবেটিক রোগীর যদি প্রস্রাবের ইনফেকশন হয়, ওটা সাধারণত আমি একটু পরে দেখবো, ওইটা সাধারণত ক্লেপসিলা ব্যাকটেরিয়া থেকে হয়। ক্লেপসিলা ব্যাকটেরিয়া থেকে যদি কারো সিস্টাইটিস হয়, ওটা ভয়ঙ্কর সিস্টাইটিস হয়। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এবার আমরা দেখি কারণগুলা কি, কারণগুলো কোথায়। ওকে,
এবার আমরা দেখি কারণগুলা কি। কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের ইস্চুরিয়া কলি ব্যাকটেরিয়া, ইকলি ব্যাকটেরিয়া। ইকলি ব্যাকটেরিয়া 80 থেকে 90% সিস্টাইটিসের কেসের মধ্যে পাওয়া যায়। আপনি যদি ইউরিন কালচার করেন আপনি দেখবেন ইকলি। ইস্চুরিয়া কলিতে, ইস্চুরিয়ার কলির সিস্টাইটিস কিনা বুঝবেন কিভাবে? ইস্চুরিয়া কলির রোগী প্রচন্ড ভাবে টায়ার্ড হয়ে যাবে, একদম একদম ভয়ঙ্কর টায়ার্ড হয়ে যাবে। কারণ ইকলি ব্যাকটেরিয়া, আর যদি সেটা ক্রনিক হয়, যে তার ক্রনিক সিস্টাইটিস হচ্ছে এবং তার ইয়াতে ইস্চুরিয়া কলি পাওয়া যাচ্ছে, ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, তাহলে এই রোগীটা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম সিএফএস শুরু হয়ে যাবে। সিএফএস একটা ভয়ঙ্কর একটা অবস্থা, যে অবস্থায় তার পেশাব করতে ইচ্ছা করে না, সে বিছানায় পেশাব করে দিতে চায়, এমন একটা অবস্থা। ঠিক আছে, মানে পেশাব, বাথরুমে যাইয়া পেশাব করতে ইচ্ছা করে না, এমন একটা, মহিলা পুরুষ সবার কথা বলতেছি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে প্রোটিয়াস। প্রোটিয়াস সাধারণত অ্যাবডোমিনাল পেইনের সাথে আসে, নসিয়া ভমিটিং এর সাথে আসে। ইয়াতে সিস্টাইটিসে প্রোটিয়াস যদি ব্যাকটেরিয়া পাওয়া যায়। স্ট্রেপ্টোকক্কাস হইলে তার প্রচন্ড রকম জ্বর থাকবে, 103, 103.5, 104 ধরনের জ্বর থাকবে, এবং স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সমস্ত প্রেজেন্টেশন আমরা সেখানে দেখব। স্টেফাইলোকক্কাসও অলমোস্ট সেম। স্টেফাইলোকক্কাস একটু স্লো শুরু হয় কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর। ঠিক আছে, আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ক্লেপসিলা। ক্লেপসিলা আসলে এটা হয় যারা খুব বেশি দুর্ভাগা তাদের জন্য হয়। এটা হয় মূলত ডায়াবেটিসে হয়, এবং ক্লেপসিলা থাকলে যেটা হয়, ওই রুগীটা কিন্তু যদি তার ক্লেপসিলা অ্যান্টিবায়োটিকের যদি সেফট্রিয়াক্সনের মতন অ্যান্টিবায়োটিক যদি তাকে বের করে আনতে না পারে, তাহলে আসলে ওই রুগীটার সেপসিস হয়ে যাবে। ঠিক আছে, সেপসিস হয়ে গেলে ওই রুগীটাকে টিকানো, মানে এটা জমে মানুষে লড়াই করতে হবে। সিস্টাইটিসের সাথে আরেকটা জিনিস হচ্ছে, ফ্যামিলিতে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে, এই কথাটা ফারুক মাস্টার স্যারের কথা, আমার কথা না। ফ্যামিলিতে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে এবং ওই ফ্যামিলিতে যদি টানা সিস্টাইটিস থাকে, সেটা মহিলার হোক আর পুরুষের হোক, তাহলে কিন্তু তার প্রোস্টেট ক্যান্সার বা ব্লাডার ক্যান্সার ইন্ডিকেট করে, মানে আসবে, এটা ইন্ডিকেট করে। ঠিক আছে, এটা কথাটা মাথায় রাখবে। ডায়াবেটিক সিস্টাইটিস সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। 104, 105 জ্বর থাকবে, লুঙ্গির পর লুঙ্গি ভিজে যাবে। ঠিক আছে, এবং জ্বর কমাইতে আপনার 9-10 দিন চলে যাবে। এই কারণে সিস্টাইটিসের রোগীকে ওয়েল সিলেক্টেড রেমেডি দেওয়ার পরে 7টা কম দিবেন, কারণ এটা সহজে যাবে না। আর যদি গনোরিয়ার সিস্টাইটিস হয়ে থাকে তাই তো ভয়ঙ্কর কথা। ঠিক আছে, সো গেল এক্সাইটিং কজ গেল, এবং এবার আমরা দেখি যে আর কি কি কারণে সিস্টাইটিস হইতে পারে, প্রিডিসপোজিশন গুলা কি কি আছে। প্রথম কথা হচ্ছে, কারো যদি ব্লাডার ক্যান্সার শুরু হওয়ার সম্ভাবনা থাকে, বা ব্লাডার ক্যান্সার ভিতরে শুরু হয়ে গেছে, তার কিন্তু ব্লাডার ক্যান্সারে অন্য কোনো সিমটম আসে না। প্রথম যেটা আসে, এটা হচ্ছে প্রথম আসে সিস্টাইটিস, অ্যান্টিবায়োটিক দেয়া হয়, তারপরে আসে ভ্যাজাইনাল ব্লিডিং। এটা হচ্ছে ব্লাডার ক্যান্সারের প্রধান প্রেজেন্টেশন। ঠিক আছে, ব্লাডারের মধ্যে পাথর জমা হইলেও সেম কাহিনী, সিস্টাইটিস আসে, এবং ভালো রকমের সিস্টাইটিস আসে, এবং পাথর যদি অনেক বেশি হয়, লোকটা যদি দুর্ভাগা হয়, 50, 40, 50, 60, তার যদি ডায়াবেটিস থাকে, তাহলে এখানে ক্লেপসিলা পাওয়া যাবে। ইউরেথ্রাল অবস্ট্রাকশন হয়, ইউরেথ্রাল স্ট্রিকচার হয়। হাজবেন্ড যদি আর্জেন্টাম নাইট্রিকাম, মেডোরিনাম এই সমস্ত রোগী হয়, এবং হাজবেন্ডের যদি বাইরে গিয়া এই সমস্ত আজে বাজে মহিলার সাথে থাকার প্রবণতা, এখনকার অধিকাংশ মানুষেরই প্রবণতা, সুতরাং রোগীদের কথা কখনোই বিশ্বাস করার কারণ নাই, আপনার অভিজ্ঞতা থেকে এগুলো করতে হবে। আমি তো দেখি 85% ছেলেরই এখন বাইরে গিয়া এই সমস্ত করার প্রবণতা। তো হাজবেন্ডের যদি এই সমস্ত সমস্যা থাকে, তাহলে ওই মহিলার কি হবে, এটা গনোরিয়া যদি কোনোদিন পড়াইতে পারি, গনোরিয়ায় দেখাবো, ইউরেথ্রাল স্ট্রিকচার হয়ে যাবে।
এবং এরপরে কি হবে, ইউরেথ্রা শর্ট হয়ে যেতে পারে, কনজেনিটাল শর্ট হয়ে যেতে পারে, ইয়েও হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, বিয়ের পরে যে সিস্টাইটিস হয়, এটা তো আমি ওদিনই আপনাদেরকে বললাম যে একদিন 7 বার 8 বার করে সেক্স করলে তো সিস্টাইটিস হবেই, ঠিক আছে। এবং অধিকাংশ মহিলা, অধিকাংশ পুরুষ যেটা করেন না, পুরুষরা তো করেনই না, মহিলারাও করেন না, এটা হচ্ছে যে কোনো ধরনের ইন্টারকোর্সের আগে একবার এবং ইন্টারকোর্সের পরে একবার প্রস্রাব করতে হয়। এটা কোনো পুরুষরে আমি দেখি নাই ডাক্তার না বলা ছাড়া করছে। মহিলারা অনেক সময় করেন না, জানি না কেন করেন না। আচ্ছা, এরপরে হচ্ছে গাইনোকোলজিক্যাল প্রবলেম যদি থাকে, সিস্টাইটিস হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আমরা পুরুষেরা মহিলাদেরকে ইউআইডি পড়াই। ইউআইডি মানে হচ্ছে একটা মালার মতো একটা ডিভাইস, সেটা আমরা পড়াই কোথায়, সেটা আমরা পড়াই মহিলাদের সার্ভিক্সে, যাতে আমাদের বীর্যটা সার্ভিক্সটাকে পাস করতে না পারে, আমরা মজা করে সেক্স করতে পারি। তো এই ধরনের ইউআইডি যদি পড়ানো হয়, ইনস্ট্রুমেন্টেশন যদি হয়, অধিকাংশ মহিলারই এটাতে সিস্টাইটিস হয়। আর বেসিকো ইউরেথ্রাল রিফ্লাক্স, বিইউআর, যেটাতে যেটাতে সিস্টাইটিস তো হয়, পাইলোনেফ্রাইটিস হইয়া কি হয়, কিডনি নষ্ট হয়ে যায়। সো এগুলা হচ্ছে প্রিডিসপোজিশনের কজ, সিস্টাইটিসের মূল কজ। হ্যাঁ, কখনোই কোনো রুগী পাইলে বলে দিবেন যে আপনি ইউআইডি করবেন না, আপনারা অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ সেক্স করবেন না, আপনাদের মানে সেক্স করার আগে, ইন্টারকোর্স করার আগে পরে আপনারা অবশ্যই আপনারা প্রস্রাব করবেন, সেটা আপনারা কন্ডোমে করলেও করবেন, ঠিক আছে। অবশ্যই ভালোভাবে বলে দিবেন, মহিলাদেরকে খুব ভালোভাবে ওয়াশ করতে বলবেন, এগুলো আপনাদের দায়িত্ব, এগুলো করা। আর এখানে ব্লাডার টিউমার তো আমি বলেই দিলাম যে ব্লাডার টিউমারে সিস্টাইটিস হবে, তারপরে এটা ইয়া হবে, তারপরে হচ্ছে ব্লাড আসবে। সো সিস্টাইটিস হইলে যেহেতু প্রচুর পরিমাণ পেশাব করতে ইচ্ছা করে রিফ্লেক্সের জন্য, এই কারণে কি হয়, এই কারণে স্ফিংক্টারটা অবস্ট্রাক্ট হয়ে যায়, ইউরিনারি ব্লাডারের আউটফ্লো অবস্ট্রাক্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মাল্টিপল স্ক্লেরোসিস যাদের থাকে, এমএস যাদের থাকে, বাংলাদেশে কম আছে, অনেক 4-5টা রোগী মনে হয় আমার হাতে আছে। তো মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য সিস্টাইটিস হয়, ঠিক আছে। ইউটেরাইন প্রোলাপস, ইউটেরাইন প্রোলাপসে কি হয়, ইউটেরাইন প্রোলাপস এবং ইউটেরাইন, এটাকে কি বলে, ফাইব্রয়েড। সো লেট মি শো ইউ। একটা মিনিট করেন, ছবি পাওয়া গেলে আমি এটা বন্ধ করে আপনাদেরকে দেখাবো। আর ছবি অ্যাড করে রাখা উচিত ছিল, আমি তো ভুলে গেছিলাম। সো আচ্ছা, ছবি পাইতেছি না, আমি বলে দিই, মুখে বলে দিই। সো কোন কোন মহিলার যেটা হয় যে পোস্টেরিয়র সাইডে, ইউটেরাসের পিছনের দিকে তার ফাইব্রয়েড আসে। তাহলে এই পিছনের দিকে ফাইব্রয়েড আসলে এবং ফাইব্রয়েডটা বাড়তে থাকে, ফাইব্রয়েডটা দুই ভাবে বাড়ে। যদি ফাইব্রয়েডটা উল্টা হইয়া বসে, তাইলে ফাইব্রয়েডটা চাপ দিবে হচ্ছে ব্লাডারের দিকে। আর যদি ফাইব্রয়েডটা সোজা হয়ে বসে, তাইলে ফাইব্রয়েডটা চাপ দিবে হচ্ছে রেকটামের দিকে। যখনই ব্লাডারের দিকে চাপ দিবে, মানে এটা তো আর মানে এটা তো আর বেলুনের মতো ফুলে না, এটা আস্তে আস্তে ফুলে, অনেক আস্তে আস্তে ফুলে, ফাইব্রয়েড এর গ্রোথ অনেক আস্তে হয়। তো যখনই সে ব্লাডারের দিকে চাপ দিবে, তখন করবে কি, ওই মহিলা যদি সময় মতো প্রস্রাব না করে, তার ভয়ঙ্কর রকম, তার কি হবে, তার তার কি হবে, তার ভয়ঙ্কর রকম পেইন হবে। আর আপনারা অনেক রুগী আইসা বলবে আপনাকে যে স্যার আমার ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, সাথে হচ্ছে আমার প্রচুর পরিমাণ কনস্টিপেশন। আপনি যখনই শুনবেন ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে এবং প্রচুর পরিমাণ কনস্টিপেশন হচ্ছে, প্রথম যেটা দিবেন, তাকাবেন না ওই মহিলার কত পয়সা আছে, কি আসলে কি বিষয়, কিছু তাকাবেন না, বাড়ি ইচ্ছা দরকার হলে টাকা দিবে, এটা কোনো আপনার চিন্তা করার কিছু নাই। আপনি যেটা করবেন, আপনি তাকে একটা এমআরআই সাজেস্ট করবেন।
কারণ ফাইব্রয়েড হইয়া যদি রেকটামে চাপ দেয় এবং সেখানে যদি কনস্টিপেশন হয়, মোস্ট অফ দ্য টাইম সেটা নন ক্যান্সারাসই হয়। কিন্তু যদি কোনোভাবে রেকটার্মের ওয়াল ইনফিলট্রেট করে ফেলতে পারে, তাহলে কিন্তু সে মিউকাস মেমব্রেন পাওয়া গেল। মিউকাস মেমব্রেন পাইয়া গেলেই তার মধ্যে যদি কোনো ক্যান্সারাস স্পেশিয়া থাকে, এটা কিন্তু ক্যান্সারের দিকে টার্ন নেবে। সো কথা হচ্ছে, এটা সার্ভিক্স ক্যান্সারে পাবেন, এটা ফাইব্রোঅ্যাডেনোমাতে পাবেন, এটা মানে সোজা কথা হচ্ছে, আমি আপনাকে বলি, মহিলাদের রেকটাম ব্লিডিং, সরি ভ্যাজাইনাল ব্লিডিং, মানে মেন্স হচ্ছে ব্লিডিং প্রচুর হচ্ছে, কারণ হচ্ছে ফাইব্রয়েড আছে, এবং ওই ফাইব্রয়েড কি হতেছে, ওই ফাইব্রয়েড রেকটামে চাপ দিতেছে, মানে সে যাতে, কারণ এই ফাইব্রয়েডের কিন্তু একটা ভালো খারাপ জিনিস হচ্ছে, ফাইব্রয়েডে কিন্তু ইনফিলট্রেটিং ক্যারেক্টারিস্টিক্স অনেক বেশি। সো ঠিক আছে, সো সে 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চিও কিন্তু সে ইনফিলট্রেট করতে পারে। সে যদি আইসা রেকটার্মের মিউকাস মেমব্রেনের মধ্যে ধরে, তাহলে কিন্তু ওই মহিলার খবর আছে, আপনারও খবর আছে, আপনি যেই ওষুধ দেন ওটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, সুতরাং ওইটা নন ক্যান্সারাস কিনা এটা জেনে নেওয়া, এবং ওইটা এমআরআই করলে আপনি বুঝে যাবেন। ঠিক আছে, যদি আপনি 64 প্লেট একটা এমআরআই, মহিলার হয়তো কিছু টাকা খরচ হবে, এটার দিকে আপনার টাকায় লাভ নেই। আর মহিলা যদি না করায়, আপনার কিছু করার নাই, কিন্তু আপনি তো লিখা দিচ্ছেন, আপনি তো মানে লিগালি আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, আপনি তো বলছেন, কারণ আপনি না করলে আমি করবো কি? ঠিক আছে, সো এটা একটা হয়। যেই সব অপারেশনের পরে আমরা দেখি, অপারেশনের পরে এই সমস্ত জায়গায় অপারেশনের পরে কি করে, এরা স্টেন্টিং করে। স্টেন্টিং করে ইউরেথ্রার মধ্যে স্টেন্ট ঢুকাইয়া ক্যাথেটার ঢুকাইয়া দেয়, ক্যাথেটার দিয়ে বাড়ি করে নিয়ে আসে। ঠিক আছে, এইটা হইলে কিন্তু অনেকেরই কি হয়, অনেকের এখানে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন হয়। অনেকের যদি অপারেশন থিয়েটারের ইনফেকশন ধরে, তারে অপারেশন থিয়েটারের ব্যাকটেরিয়া ধরে, সেখানে তার কি হয়, ক্লেপসিলা ইনফেকশন হয়। সেখানে তার কি হয়, স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন হয়, ভয়াবহ ভয়াবহ ইনফেকশন হয়। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ইউরেটিক স্টেন্ট। আর যদি কোনো কারো যদি ব্লাডার ক্যান্সার থাকে, তার যদি স্টেন্টিং করা হয়, ব্লাডার ক্যান্সারে ধরেন না পেটের মধ্যে ক্যান্সার আছে, আইসা ব্লাডারের মধ্যে ধরে গেছে, এখন ব্লাডারের মধ্যে ধরলে, আমি মানে আপনারা যদি না বুঝেন, আপনারা নোট করে রাখেন, পরে প্রয়োজন বোধে আমি পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দিব, কিন্তু আমার রিকোয়েস্ট আপনারা এগুলো বুঝে যাবেন, নতুবা ভালো ডাক্তার হইতে পারবেন না। আপনারা পয়সা দিয়ে এখানে আসছেন ভালো ডাক্তার হওয়ার জন্য। ব্লাডার ক্যান্সারে, সরি ব্লাডারের মধ্যে যদি কখনো কারো ক্যান্সার ধরে, সব সময় মনে রাখবেন ওটা কিন্তু নেক্রোসিস হয়ে যাবে, ওটা পচে যাবে জায়গাটা। ঠিক আছে, সুতরাং ডাক্তাররা যখন ব্লাডার ক্যান্সার পাবে, ডাক্তাররা যেটা করবে, সরি ব্লাডারের মধ্যে মেটাস্ট্যাটিস পাবে, আমি আবারও বলি, ব্লাডারের মধ্যে, পেটের মধ্যে ক্যান্সার হয়েছে বা ওয়াইরেভার ক্যান্সার হয়েছে, আইসা এখন টিউমার পাচ্ছে ব্লাডারের মধ্যে, ডাক্তাররা কিন্তু বুঝে ফেলবে যে এটা কিন্তু নেক্রোসিস হয়ে যাবে। এখন নেক্রোসিস যখন যেহেতু হয়ে যাবে, নেক্রোসিস হইলে তো তখন আর উনি তো কোনো প্রসিডিউর করতে পারবে না, কারণ জায়গাটা তখন পচে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তখন কি করবে, তারা সাথে সাথে তারা করবে কি, ওইটা ওপেন করে তারা কিন্তু স্টেন্টিং করে দিবে। স্টেন্টিং করে দিলে ওইখান থেকেও কিন্তু ইনফেকশন হয়। সুতরাং এই সমস্ত জিনিসগুলো একটু খোঁজ খবর রাখতে হবে। আর ডায়াবেটিস মেলাইটাস যাদের হয়, তাদেরকে আপনারা পানি খাইতে বলবেন, তাদেরকে প্রচুর পরিমাণ ভিটামিন সি খাওয়াতে বলবেন, তাদেরকে বয়স হইলে তাদেরকে প্রচুর পরিমাণ ভিটামিন সি খাইতে বলবেন, তাদেরকে প্রচুর পরিমাণ টক জাতীয় জিনিস খাইতে বলবেন, তাদের মাংসটা বন্ধ করে দিবেন, একদম বন্ধ করে দিবেন। ঠিক আছে, ভাতটা বন্ধ করে দিবেন। তাহলে যেটা হবে, তাদের স্টার্চ, মানে যে সমস্ত স্টার্চ আছে, মানুষ যে ভাত খায়, ঠিক আছে, আপনারা জানেন, আপনাদেরকে একটা কথা বলি, ইন্ডিয়াতে কিন্তু লাইকোপোডিয়াম যদি প্রেসক্রিপশন করা হয়, ভালো ডাক্তাররা যদি করে, বা ইংল্যান্ডে যদি করা হয়, তাহলে কিন্তু ওরা বলে দেয় যে আপনি ভাত খেতে পারবেন না, কারণ লাইকোপোডিয়াম দিলে ভাত খাইলে রোগীকে 95% সময় লাইকোপোডিয়ামের অ্যাকশন নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমার কাছে এটা প্রমাণ আছে, মানে বইয়ের প্রমাণ আছে, কেসের না। সো এখন তাহলে যে ভাত ভুত এই সমস্ত স্টার্চ বন্ধ করে দিতে হবে, কেমন? তো
এগুলা কিন্তু হয়, এবং ডায়াবেটিস মেলাইটাস যাদের থাকে তাদের তো সিস্টাইটিস এর জন্য অনেক বেশি পরিমাণ মানে কশাস থাকতে হবে, কারণ এটা ধরলে তো বিরাট বিপদ হয়ে যাবে। তো গেল, এতটুকু আমরা দেখলাম। এরপরে আমরা যাব হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে আমরা কি পাবো? ইনভেস্টিগেশনে আমরা দুই তিনটা জিনিস পাবো। প্রথম আমরা যেটা পাবো, এখানে আসলে আরেকটা জিনিস লেখা উচিত, আমি একটু বন্ধ করি, লিখে দিই না তো, বা একটা মিনিট ধরেন আমি লিখে দিই। আসলে আমার মেয়েটার জ্বর, তো আমি অনেক কিছু বসে আর লিখতেও পারি না। একটু ধরেন আমি লিখে দিতেছি। এটা সিবিসি করা লাগবে, কেমন? ইনভেস্টিগেশনে একটা সিবিসি করা লাগবে, মনে রাখবেন। সিবিসিটা লিখতে ভুলে গেছিলাম। সো ইনভেস্টিগেশনে সিবিসি করা লাগবে। সিবিসি করলে আপনারা সিস্টাইটিসে যেটা পাবেন, দেখা যাচ্ছে এখন স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে ওকে। সো ইনভেস্টিগেশনে আপনারা সিবিসি করবেন। সিবিসি করলে আপনারা আপনার রেড ব্লাড সেলের কাউন্ট কম পাবেন, ঠিক আছে? আর ইউরিনের মধ্যে যেটা পাবেন, পাস সেল খুব হাই পাবেন, অথবা ইপিথিলিয়াল সেল। ইপিথিলিয়াল সেল গুলা অনেক বেশি পাবেন, 12, 15, 20, 25 পাইতে পারেন। 12, 15-র বেশি পাইলে ওটা কিন্তু ক্রনিক সিস্টাইটিস ইন্ডিকেট করবে। এটা হইলো। তারপরে আপনি দেখতেছেন যে ডাক্তার ওষুধ দিতেছে, কিন্তু শালা সিস্টাইটিস তো যায় না, কারণ এখানে আসলে অ্যামোক্সিসিলিন, সেফট্রিয়াক্সম হচ্ছে ফার্স্ট লাইন অফ মেডিকেশন সিস্টাইটিসের। সো আপনি দেখতেছেন এরপরে যে আসলে শালা সিস্টাইটিস তো যাইতেছে না, তখন আপনার যেটা ডাক্তার যেটা করবে, একটা কালচার অফ ইউরিন দিবে, সাথে একটা কালচার অফ ব্লাড দিবে। আপনার যদি কালচার অফ মানে ইউরিনের, আপনার কালচার অফ ব্লাডটা দিবে এই কারণে, কারণ সে দেখতে চাইবে যে এই সিস্টাইটিস থেকে এটা কি সিস্টাইটিস নাকি এটা ব্লাডের ইনফেকশন। কারণ জ্বর তো অনেক হাই থাকবে, ক্রনিক সিস্টাইটিসে অনেক হাই জ্বর থাকবে, 104, 5, 6ও দেখছি আমি। তো তখন আপনার যেটা হবে, তখন আপনার ব্লাডের মধ্যে আপনার তেমন কোনো ব্যাকটেরিয়াল ইয়া পাওয়া যাবে না, কিন্তু আপনার ইউরিনের মধ্যে আসে এই ক্লেপসিলা, যেগুলো আমরা পড়লাম, ক্লেপসিলা, প্রোটিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, সবচেয়ে বেশি হচ্ছে ইকলাই, স্টুরিয়া কলাই, এগুলা কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? এবং যখনই আপনার কাছে, যখনই আপনি দেখবেন যে এটা ব্যাকটেরিয়াল সিস্টাইটিস এবং এটা ক্রনিক হয়ে গেছে, এটা বারবার আসতেছে এবং 15 দিন, 20 দিন, 25 দিনের জ্বর কমানো যাচ্ছে না, ইটস এ ভেরি ব্যাড সাইন। যদি ওই মেয়ে প্রেগনেন্সিতে না থাকে, তাহলে এটা তার পরের লাইফ হ্যাম্পার করবে। ওই মেয়ে যদি প্রেগনেন্সিতে থাকে, তার জানি মাইকটা খোলা, বন্ধ করে দেন। আহ, ও যদি প্রেগনেন্সিতে থাকে, তাহলে সরি, প্রেগনেন্সির পরে থাকে, মানে বাচ্চা কাচ্চা যদি হয়ে যায় থাকে, তখনও অনেক ধরনের প্রবলেমটা আস্তে আস্তে আসা শুরু করবে। সো মোটামুটি এই হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যারা বুঝেন নাই, যদি কেউ, আমি অনেক শক্ত শক্ত কথা বলছি আমি জানি, তো যদি খাদিজা আপা, আপনার মাইকটা বন্ধ করেন কাইন্ডলি। হ্যাঁ বলেন, প্রশ্ন আছে? ওকে। সো মেইন রেমেডি হচ্ছে ক্যান্থারিস, ঠিক আছে? মেইন রেমেডি, সিস্টাইটিসের মেইন রেমেডি হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিসে আমরা যেটা দেখবো, প্রথম কথা হচ্ছে যে ক্যান্থারিসের মধ্যে আমরা যেটা দেখবো, এটা হচ্ছে 2-3 ফোঁটা করে পেশাবের সাথে রক্ত যাবে। 2-3 ফোঁটা পেশাব হবে, ওইটা রক্ত মিশ্রিত পেশাব থাকবে। অথবা ফোঁটাটা আইসা পেশাবের রাস্তার সামনে আইসা থাইমা গেছে, আপনি আঙ্গুল দিচ্ছেন, আঙ্গুলের মধ্যে রক্ত পাইছেন, কেমন? এটা হচ্ছে ফার্স্ট সিমটম। আর ক্যান্থারিসের প্রস্রাবটা তো কম হবে, ঠিক আছে, এবং যত কম প্রস্রাব হবে তত বেশি বার্নিং হবে, ঠিক আছে, এবং ভয়াবহ রকমের পেইন হবে। ক্যান্থারিসের মূল কথা হচ্ছে, ক্যান্থারিস নিয়ে আমি প্যারিংটনের একটা কথাই শুধু বলতে চাই আপনাদেরকে। উনি বলছেন যে সিস্টাইটিসের সবগুলো ওষুধকে এক জায়গায় করলে যে আউটপুট পাওয়া যায়, ক্যান্থারিসে ওই আউটপুট পাওয়া যায়। একটা কথাই যথেষ্ট প্যারিংটনের, যে সিস্টাইটিসের সবগুলো ওষুধকে এক জায়গায় করলে যে আউটপুট পাওয়া যায়,
ক্যান্থারিসকে দিলে ওই আউটপুট পাওয়া যায়। এরপরে আমাদের গার্নসে উনি আরেকটা ক্যান্থারিসের আরেকটা ক্লিনিক্যাল রূপ দিচ্ছেন। উনি বলতেছে কিন্তু থাকবে কি, বার্নিং থাকবে, ঠিক আছে, হ্যাঁ, এবং কাটিং পেইন থাকবে, ছিঁড়ে ফেলতেছে, কেটে ফেলতেছে, এই ধরনের পেইন থাকবে, ঠিক আছে, হ্যাঁ। এবং কেন্ট আবার বলতেছেন, দেখেন কেন্টের কথাটা দেখেন কি ভয়ঙ্কর কথা। কেন্ট বলতেছেন যে ক্যান্থারিসের কিন্তু গ্যাংগ্রিনাস স্টেট তৈরি করার ক্ষমতা আছে। আমি কথাগুলো সব আলোচনা করবো, খালি বইলা নেই কে কি বলছে, ঠিক আছে, হ্যাঁ। ইনফ্ল্যাম জেনিটাল গুলা লাল হয়ে যাবে, ফুলে যাবে, এগুলা বলতেছে, ঠিক আছে, হ্যাঁ। এবং এখন ট্যারেন্টুলার কাহিনী কি? ট্যারেন্টুলার কাহিনী হচ্ছে, দেখেন ট্যারেন্টুলা যেহেতু বড় বড় ম্যাটেরিয়া মেডিকা, বড় বড় সারেরা লেখছেন সাইকোটিক ট্যারেন্টুলা কিন্তু টিউবারকুলার অরিজিনাল সিস্টাইটিস, ঠিক আছে। তাহলে টিউবারকুলার মানে কি হচ্ছে? টিউবারকুলার মানে হচ্ছে সিফিলিটিক মায়াজম এবং সোরিক মায়াজম এক জায়গায় হয়েছে, তাহলে অথবা সাইকোটিক মায়াজম এবং সিফিলিটিক মায়াজম এক জায়গায় হয়েছে। তাহলে প্রেজেন্টেশন কি আসবে? প্রেজেন্টেশন আসবে যে স্যার ট্যান্টুলা হিপ নাকি স্যার? ট্যান্টুলা হিপ। হ্যাঁ, ট্যারেন্টুলা হিসপ্যানিকা, রাইট, থ্যাংক ইউ, সরি আমি লেখা দিব এখানে, ট্যারেন্টুলা হিসপ্যানিকা, ঠিক। হ্যাঁ, তো তাইলে ট্যারেন্টুলার প্রেজেন্টেশনে কি আসবে? ট্যারেন্টুলার প্রেজেন্টেশনে মূল কথা হচ্ছে যখনই টিউবারকুলার আসবে তখনই কি হবে? পেশাবের কাহিনী কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পেশাব কি হয়ে যাবে? যখনই সোরা সিফিলিটিক মেলবন্ধন পাবেন তখন কি হবে? পেশাব হবে ব্রাউন। আর যখন পাবেন রেড তখন হচ্ছে এটা সাইকোসিফিলিটিক, ঠিক আছে। যখনই দেখবেন পেশাবের মধ্যে প্রচন্ড দুর্গন্ধ, তার মানে কি পেশাবটা পচে গেছে, ঠিক আছে, পচে গেল, তাইলে এটা কি হইলো? সিফিলিটিক আসলো। পাথর আছে, ব্লাডারের মধ্যে পাথর জমছে, সাইকোটিক আছে। এই জায়গাগুলা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে। তাহলে ইউরিনের সাথে কি পাবো আমরা? ডার্ক রেড পাবো, ব্রাউন ফেটি ইউরিন, খুব খারাপ গন্ধওয়ালা ইউরিন পাবো, গ্রাভেল পাথর থাকবে, ঠিক আছে। আর ট্যারেন্টুলার রোগী পেশাব করতে পারবে না, অসম্ভব, ঠিক আছে। আর পেশাব যদি হয়, এক ফোঁটা হবে, 15 মিনিট বসে থাকবে, আর এক ফোঁটা হবে, ভয়ঙ্কর অস্থির হয়ে যাবে রোগী। একটা মেডিসিন আছে আমাদের, একটু পরে আমরা দেখব যে এই ব্যথার ঠেলায় লোকটা নিজের বাসার মধ্যে বা হাসপাতালের মধ্যে নাচতে থাকে, তো একটু পরে আমরা দেখব। তো ওর কাছাকাছি যাবে, নাচবে না হয়তো, কিন্তু ওর কাছাকাছি যাবে। এই হচ্ছে ট্যারেন্টুলা। এরপরে আমাদের মেডিসিন হচ্ছে প্রাইরিয়া বাবা।